নমস্কার, আমি বিশ্বদীপ। কে ফর কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমাদের রন্ধনে বন্ধন এই যে আমাদের উপস্থাপনা চলছে তার ষষ্ঠ পর্ব। আজকে আমরা আমাদের মধ্যে ডেকে নেব এমন একজনকে যে হচ্ছে এর আগে আমাদের অঙ্কের টিচার এসছে, কেমিস্ট্রির এসছে, আজকে বায়োলজি। একজন বায়োলজির টিচার যে বায়োলজি পড়ায় সেরকম একজনকে ডেকে নেব। সে তার শেয়ার করবে তার এই পড়ানো কিভাবে সে পড়ায় বা কি করে বাচ্চারা পড়লে তাদের বায়োলজিটা ভালো করে মুখস্থ করতে পারবে বা মনে রাখতে পারবে, এটা শিখতে পারবে প্রধানত, সেটা তার কাছ থেকে আমরা জেনে নেব। আর তার সঙ্গে অবশ্যই একটা নতুন রকমের রান্নাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা কি সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন আজকে আপনাদের সঙ্গে আমি কি রান্না শেয়ার করছি। আজকে আমরা আমাদের যে অতিথিকে ডেকে নেব তার নাম হচ্ছে পিয়ালি ঘোষ। তা আমরা ডেকে নেব আমাদের অতিথি পিয়ালি ঘোষকে। আজকে আমাদের অতিথি পিয়ালি ঘোষ। নমস্কার। যিনি হচ্ছেন বায়োলজি পড়ায়, বায়োলজির টিচার। তা উনি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছো বা যারা এখনো 9, 10, 11, 12 যারা পড়ছো তারা কিন্তু অনেক উপকৃত হবে আজকে ওনার সঙ্গে আমি যে আলোচনা করব বা ওনার সঙ্গে যে গল্প করব। গল্পের মধ্যে দিয়ে উনি তোমাদের কিছু হেল্প করবে বা কিছু মানে যেটাকে বলা হয় টিপস, সেরকম কিছু টিপস দিয়ে দেবে যেগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। আর যারা বাবা মা রয়েছেন তাদেরও বলছি পুরো ভিডিওটা দেখবেন। আমরা একটা দারুণ রান্না শেয়ার করব, সেই রান্নাটাও কিন্তু দেখতে হবে। পিয়ালি প্লিজ তুমি বসো, আর তোমার জন্য চা রেডি। চা খেতে খেতে একটু তোমার সঙ্গে গল্প করে নাও, চা নাও। হ্যাঁ, তুমি এমনি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার বিজয়গড় পল্লীশ্রীতে। এই পড়ানোটা তোমার প্রফেশন? আমি বিগত ধরুন 10-12 বছর তো মানে শিক্ষকতার সাথে যুক্ত আছি। মানে তুমি পড়াও, বায়োলজি পড়াও, শুধু বায়োলজি? হ্যাঁ, বায়োলজি। এমনি সায়েন্স গ্রুপের মধ্যে অবশ্য অনেকে বলে সায়েন্সের মধ্যে নাকি বায়োলজিটা একটু সহজ, এরকম কি কোনো ব্যাপার আছে? সহজ কথাটা ঠিক নয়, মানে কিন্তু আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা বায়োলজি বা জীবন বিজ্ঞানকে কি সরাসরি দেখতে পায়। আপনি একটা মলিকিউল কেমিস্ট্রিতে আপনি তো দেখতে পাচ্ছেন না, তো যখন একটা আমরা গাছের কথা বলবো বা কোনো একটা প্রাণীর কথা বলবো আপনি দেখতে পাবেন তাকে, মানে ভার্চুয়াল নয়, আপনি মানে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন, লাইভ যেটা লাইভ হচ্ছে। ইন্টারেস্ট আপনার বেশি ডেভেলপ করে বা বুঝতে আপনার সুবিধা হয় আর কি। একটা দেখুন অঙ্ক যখন করা হয়, একটা ধরি বা ধরা যাক লেট বলে অঙ্ক শুরু হয়, কিন্তু সেখানে বায়োলজি ধরা কোনো দরকার নেই, সরাসরি আপনি দেখে বুঝে পড়তে পারেন। তাও বায়োলজিতে যেটা আমরাও যখন পড়াশোনা করেছি আমরা দেখেছি বায়োলজিতে এমন কিছু নাম বা টার্ম মনে রাখতে হয় যেগুলো সায়েন্টিফিক নেম, সেটা বেশ কঠিন থাকে এবং সেগুলো মনে রাখাটা বেশ ডিফিকাল্ট। সেগুলো কি মনে রাখার কোনো উপায় টুপায় আছে কিছু? সায়েন্টিফিক নেম ধরুন যেরকম কিছু কিছু জিনিস যেরকম একটু টেকনিক্যালি বুঝে পড়া, বায়োলজি যেটা আপনি একটু বলে অনেকে সহজ মনে করে এবং একটা পর্যায়ে অবধি আমি সহজ মানে বলতে চাই যে অঙ্ক ফিজিক্স এর থেকে বায়োলজিটা কি সহজ, এবং তার জন্য কি হয় লোকের একটু ভ্রান্ত ধারণা অভিভাবকদের থাকে যে ঠিক আছে অঙ্কটা যেমন একদম মানে প্রাইমারি লেভেল থেকেই ধরুন মানে ওটাকে যে সময় দেওয়া উচিত বায়োলজিতে একটু কম সময় দিলেও চলবে, এরকম একটা ব্যাপার। যে টেকনিক গুলো আমরা ধরুন ধরে বাচ্চাদেরকে বোঝাবো সেটা তো আমি বলছি না অভিভাবকদের পক্ষে সম্ভব না, তারা সেই গুরুত্বটা হয়তো দেন না। না, সেটা একদমই ভুল। কারণ অ্যাকচুয়ালি এই সাবজেক্টটার উপর মানে এই সাবজেক্টের উপর বেস করে কিন্তু আমাদের সমাজে সব থেকে মানে যেটা হচ্ছে যাকে বলা হয় ভীষণ প্রেস্টিজিয়াস যে প্রফেশন আমাদের সমাজে দাঁড়িয়ে সেটা হচ্ছে ডাক্তার, সেটা কিন্তু এই সাবজেক্টের উপর বেস করেই আসতে হয়। এবং সেটা যে কত কঠিন সেটা যারা ডাক্তারিটা পড়েছে তারাই বলতে পারবে, যথেষ্ট কঠিন। মানে নিট যে পরীক্ষাটা সেটা প্রচুর তার মানে অ্যাসপিরেন্টস আছে, কিন্তু নিট অ্যাসপিরেন্ট 11-12 অ্যাসপিরেন্ট হয়ে লাভ নেই, আপনাকে 7-8 থেকেই সেটা একদম এটা আমি মানে বিভিন্ন ভাবে বিভিন্ন লোকেশনে কথা বলে ব্যাপারটা বুঝেছি যে নিট ওইরকম আমি যে দেবো বলে 1 বছর পড়লাম নিট দিয়ে দিলাম হবে না, অনেক আগে থেকে কিন্তু এর প্রিপারেশনটা দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আমরা কাজ করতে করতে তোমার কাছ থেকে অনেক কিছু জানবো। তা আজকে আমরা তুমি কি রান্না টান্না করো? হ্যাঁ, বাড়িতে রান্না মানে আমি সাধারণ রান্নাই করি টুকটাক বাড়ির জন্য, আর মাঝে কিছু স্পেশাল কিছু মানে। তা ওকে আজকে আমি জিজ্ঞেস করেছিলাম ও আমাদের এখানে কোনো রান্না শেয়ার করবে কিনা। তা ও এখানে সরাসরি কিছু শেয়ার করতে চায়নি, ও একটা কিছু শিখতে চেয়েছিল। আচ্ছা, শিখতে যখন চেয়েছিল আমি ওকে একটা জিনিস শেখাবো, মানে একটা রান্না শেখাবো। সেটা একটা কাবাব প্রিপারেশন, চিকেন কাবাব, চিকেন দিয়ে কাবাবটা তৈরি হবে সেরকম একটা কাবাব প্রিপারেশন। আপনারা দেখতে থাকুন কি কাবাব বানাবো, কিভাবে বানাবো এবং ও কিভাবে শিখছে সেটাও আপনারা দেখবেন। তার সঙ্গে কিন্তু ওর যে এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তোমাকে আজকে আমি যেটা শেখাবো বা তুমি যেটা মানে আমি তোমাকে বলেছি যে কাবাব বানাবো, তা কাবাবটা হচ্ছে আমরা বানাবো শামি কাবাব।
ঠিক আছে। শামি কাবাবটা হচ্ছে একদম কিন্তু একটা ভারতীয় বা আমাদের বলতে পারো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে একটা রেসিপি। অ্যাকচুয়ালি মোগল আমল থেকে এই খাবারটা প্রচলন হয়। এই খাবারটা করার জন্য আমরা যেরকম চিকেন ব্যবহার করি, শামি কাবাব চিকেন মাটন দুটোতেই করা যায়, আমরা চিকেন শামি কাবাব করবো আজকে, আমরা চিকেন ব্যবহার করব। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছোলার ডাল। আচ্ছা, শামি কাবাবের জন্য ছোলার ডাল লাগে, মানে প্রোটিন, মানে রিচ এটা। হ্যাঁ হ্যাঁ, প্রোটিন বেস। প্রোটিন বেস। ছোলার ডাল লাগে, চিকেন লাগে, আর ডিম লাগে। এটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস। তার সঙ্গে তো মশলাপাতি কিছু আছেই, সেই মশলাপাতিরও এর মধ্যে ব্যবহার আছে। তেলের ব্যবহার? হ্যাঁ, না তেলের ব্যবহার আছে। তেল বলতে আমরা এটা খুব ডিপ ফ্রাই হয় না, শ্যালো ফ্রাই হয়। তেলের পরিমাণটা কম, একদম ডিপ করে। চিকেনগুলোকে আমরা একটু রাফ কাট করে নেব। প্রপার কোনো শেপের দরকার নেই, নর্মাল রাফ কাট যাকে বলে সেভাবে চিকেনটাকে রাফ কাট করব। আর আমরা এখানে যে ছোলার ডাল ব্যবহার করেছি সেটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা কি করব, আমরা এখানে ইন্ডাকশনে আমাদের কড়াই বসিয়ে নিয়েছি, ইন্ডাকশন অন করা হয়েছে। আমরা এখানে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর এই চিকেনগুলো এখানে দিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, দিয়ে দেব এইরকম যেটা হচ্ছে তেজপাতা আর কি, 2টো তেজপাতা একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর কাবাব বানানোর জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের মশলাগুলো রয়েছে। মশলার মধ্যে দেখো আমরা কিছু গোটা মশলা ব্যবহার করব। তার মধ্যে যেটা রয়েছে এখানে জিরে আছে, এটা সাজিরে আছে, এটা কাবাব চিনি যেটা খুব দরকার কাবাব বানানোর জন্য। এটা কিছু গোটা ধনে আছে আর শুকনো লঙ্কা আছে। আমি এখানে কাবাব চিনি গোটা 5-6 কাবাব চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দেব, জল কিন্তু খুব বেশি দেব না, সামান্য জল দিয়ে, মানে জাস্ট এটা ডালটা ডুবে যাবে এরকম ভাবে। এরকম জল দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে মিনিট 10। আমাদের এখানে এটা সিদ্ধ হয়ে গেছে, আমরা একটু খুলছি, একটু দেখে নিই। চিকেনটা এক সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা পুরো। চিকেনটাকে আমরা আলাদা করে তুলে নেব। তুলে নিলাম এইভাবে। আর এখানে আমাদের ডালটা রয়েছে, আমি তেজপাতা যেটা ছিল সেটাকে তুলে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এখানে যে জলটা রয়েছে জলটাকে কিন্তু আমরা একদম ভালো করে টানিয়ে নেব। এবার ফ্লেমটাকে বা টেম্পারেচারটা একদম হাই করে নেব, নিয়ে জলটাকে আমাদের টানিয়ে নিতে হবে। জল থাকা যাবে না কিন্তু, হ্যাঁ। আমাদের কিন্তু একদম জলটা আমরা টানিয়ে নিয়েছি, ডালটা একদম রেডি হয়ে গেছে, জল টানিয়ে নিয়েছি। আজকে আমরা যে রান্নাটা করছি বেসিক্যালি এইটা যদি আমরা একটুখানি অন্যভাবে দেখি, এর মধ্যে আমাদের কি কি, মানে আমরা তো জানি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো থাকে। তা আজকে আমরা ব্যবহার করছি ডাল, চিকেন, ডিম এবং কিছুটা স্পাইস। এটা পুরোটাই প্রোটিন বেস। মানে এর মধ্যে মানে ডালে কি কার্বোহাইড্রেট থাকে না? না, প্রোটিনের পরিমাণটাই ডালের ক্ষেত্রে বেশি থাকে। কার্বোহাইড্রেট বেসিক্যালি চাল এবং গমে থাকে। সিরিয়ালস যেগুলো, এর মধ্যে প্রোটিন বেস হচ্ছে বেসিক্যালি। তো আমার যেটা মনে হচ্ছে যারা তোমার বাচ্চাদের ক্ষেত্রে এটা মানে ফুড স্ন্যাক্স অপশন হতে পারে, যেহেতু প্রোটিন কন্টেন্ট। বাচ্চারা তো প্রোটিন এমনি খেতে চায় না একটা এজের পরে, মানে এটা তো বয়েলড এর উপরই এখনো আছে, ফ্রাই লাস্টে হয়তো হবে, কিন্তু শ্যালো ফ্রাই যেটাকে বলে। এবার আমরা যেটা করব, এই ডালটাকে আমরা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এটা আমি যতটুকু জেনেছিলাম আর কি, যে এটার ব্যালেন্সটা হয় 60-40, মানে 60% আমরা বেসিক্যালি কার্বোহাইড্রেট বেস থাকি এবং প্রোটিন এবং ফ্যাটটাকে আমরা 40% ভাগ করে নিই। 1:1 রেশিও বলে। হ্যাঁ, ঠিক বলছি। ওটা কি বলুন তো, সবার জন্য সব ক্ষেত্রে নয়। আপনি মোটামুটি একটা গ্রোয়িং চাইল্ড যারা, তাদের কতটা ক্যালোরি নেওয়া দরকার হয় আর কি। এমনি অ্যাডাল্টের আমরা 3000 ক্যালোরি বলি, মানে প্রাত্যহিক চাহিদা যেটাকে আমরা বলি, ডেইলি রিকোয়ারমেন্ট। গ্রোয়িং এজে ওটা 2500 থেকে 3000 ক্যালোরির মধ্যে রাখা উচিত, এবং সেটার জন্য এই প্রোটিনের অপশনটা খুব ভালো লাগলো আমার। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এই চিকেনটাকে যেটা সিদ্ধ করেছিলাম একটু হাত দিয়ে এইরকম ভাবে স্ম্যাশ করে নিলাম। আমরা কি করব, এই ডালের সঙ্গে মিশিয়ে হাফ চিকেন পুরোটা নেব, অর্ধেকটা, আর অর্ধেকটা আমরা পুরোটাই কিন্তু হাতে পুরো এইরকম ফাইবার গুলো বার করে নেব চিকেন। একটা আমরা এখান থেকে ডালের সঙ্গে এটা পেস্ট করে নিয়ে চলে আসবো, আর কিছুটা আমরা এরকম ফাইবার বার করে নেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা মিক্স করে নেব। মিক্স করার জন্য এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। নুন এখানে আন্দাজ মতো ব্যবহার করলাম, সামান্য হলুদ ব্যবহার করছি 1/4 চামচ মতো, জিরে গুঁড়ো 1/4 চামচ মতো,
হ্যাঁ, আমি যেটা বলিনি, এখানে আমাদের চিকেনের পরিমাণ আছে মোটামুটি ভাবে 300 গ্রাম মতো, আর আমরা ডাল ব্যবহার করেছি 75 গ্রাম। তার মানে 300 গ্রামে আমরা 75 গ্রাম গ্রাম মতো ডাল ব্যবহার করেছি। ঠিক আছে, মানে 500 গ্রাম যদি হয় 120 থেকে 125 গ্রাম ডাল ব্যবহার হবে আর কি। তাহলে একটু জিরে দিলাম, আবার সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আদা রসুনের পেস্ট রয়েছে আমার কাছে, আমার এখানে 1 টিস্পুন এটার মাপ আছে, 1 টিস্পুন মাপের মোটামুটি। আর একটু দিয়ে দিই, এরকম ভাবে আমি পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েই দিচ্ছি, টেস্টটাও কাঁচা লঙ্কা স্মেল টেস্ট দুটোই ভালো হবে আর কি, সেটা দিয়ে দিলাম। এবং এখানে আমরা এবার এটাকে ভালো করে পেস্ট করে নিই। আমরা এবার কি করব, একটু আমাদের এই যে মশলা রয়েছে এই মশলাটা আমরা একটু ভেজে নেবো, যেটা কাবাবের মশলা তৈরি হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটাতে ফ্লেভারটা হবে, কাবাবের ফ্লেভারটা। তা আমি এখানে 2 শুকনো লঙ্কা দিলাম, এখানে নর্মাল সাদা জিরে রয়েছে, সেটা ওই রকম 1/2 চামচ পরিমাণ দিলাম, 1/4 চামচ পরিমাণ জিরে, বা যেটা হচ্ছে আমরা মিষ্টি জিরেও বলে থাকি, আর একটু সরু হয় জিরে, সেটা দেওয়া হলো। আচ্ছা, আর এই যে ধনে, গোটা ধনে, সেটাও মোটামুটি ওই 1/4 চামচ পরিমাণ গোটা ধনে ব্যবহার করা হলো। গোটা 10-12 কাবাব চিনি, কাবাব চিনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এটাকে আমরা একটু ভালো করে তেলে নেব। কাবাব চিনি ছাড়া কিন্তু কাবাবের মানে স্বাদটা আসে না আর কি। ফ্রাই করে নেবো আর কি। এখান থেকে একটা রোস্ট করলে একটা স্মেল আসবে, সেই স্মেলটা আসলে আমরা এটাকে নিয়ে বেসিক্যালি এটা এই মশলাগুলো এমনি দোকানে অ্যাভেলেবেল থাকে। কাবাব চিনি, জিরে, সামরিচ, এগুলো যে কোনো দোকানেই পাওয়া যায়। একটু গ্রসারি শপ, একটু বড় মুদিখানার দোকানে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ওই যে স্মেলটা এবার আসছে, এই স্মেলটা যখন একটু আসবে, একটু মানে একটু যেটাকে বলে ফ্রাই হয়ে গেছে, পোড়া পোড়া ভাব চলে এসছে, কালারটা চেঞ্জ হয়েছে, ব্রাউনিশ এসছে। এবার এটাকে নিয়ে আমরা কি করব, আমাদের এখন এটার দরকার নেই, তাওয়া গরম হয়ে গেছে, আমরা বন্ধ করে দিলাম আমাদের ইন্ডাকশন। ফ্লেমটা অফ করে দিলাম। তাওয়া এখন গরম আছে, এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমরা এটাকে বেসিক্যালি কি করব, এইভাবে হামামদিস্তায়, কারণ এটা অল্প তো, এটা মিক্সিং বলে এটাকে গ্রাইন্ড করা মুশকিল আর কি, তাই জন্য একটু হামামদিস্তা অথবা বাড়িতে শিলনোড়া থাকে, শিলনোড়ায় গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে, তা আমরা এটাকে একটু এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা মিক্সিং বলে দিইনি, সেটা এইভাবে আমরা ফাইবারগুলোকে আলাদা করে নিয়েছি হাত দিয়ে। আর মিক্সিং বলে যেটা দিয়েছিলাম সেটা এইভাবে চলে এসছে, আমরা যেটা এর সঙ্গে মিশিয়ে নেব। ডালের সাথে পেস্ট হয়ে গেছে, ডালের সঙ্গে চিকেনটা পেস্ট করে নিয়ে চলে এসছে। এখানে আমরা এটা তো ঢেলে নিলাম, আর এখানে আমি কি করব, একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি এখানে কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর 2খানা কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, যাতে স্মেলটা সুন্দর হয়, সেই জন্য একটু গোলমরিচ গুঁড়ো আমরা ব্যবহার করব, ব্ল্যাক পেপার দেবো। খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, যেটা আমরা জেনারেল গরম মশলা বলি, সেই রকম গরম মশলা গুঁড়ো দেবো। আর আমরা যেটা কাবাবের জন্য যে মশলাটা বানিয়েছি, এটা আমার 1/4 টিস্পুন আছে, এই 1/4 টিস্পুনটা আমি ভরে ভরে মোটামুটি 3 বার দেবো, মানে 3/4 টিস্পুন দিয়ে দিলাম ওখানে মোটামুটি। এবার এটাকে আমাকে কি করতে হবে, এটা কিন্তু হাত দিয়ে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপরে দেখে নিতে হবে এর মধ্যে নুন লাগছে কিনা। আচ্ছা, নুনটা আমরা একটু টেস্ট করেই দেখতে হবে, তাহলে আমরা এটা আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যদি একটুখানি বেশি লিকুইড হয়, এর মধ্যে আমরা একটু ময়দা ব্যবহার করতে পারি, যাতে এটা একটু টাইট করা হবে, মানে একটা ডো তৈরি না করলে কাবাবটা তৈরি করা যাবে না। আচ্ছা, আমরা এখানে ডোটা তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে আমাদের কাবাবটা তৈরি হবে আর কি। তা কাবাবটা তৈরি করার জন্য আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে এরকম ভাবে যে যেরকম শেপ করবে, মানে যত বড় করবে আর কি, খুব বেশি বড় করলে সেরকম হয় না, আমরা কাবাবের যে শেপটা হয় বেসিক্যালি এই ধরনের শেপটা, হাতে একটু তেল নিয়ে নিতে হবে, নাহলে লেগে যাবে হাতে। এইভাবে শামি কাবাবের শেপটা হবে আর কি, স্ফেরিক্যাল। হ্যাঁ, এইভাবে আমরা কাবাবগুলো বানাবো। আচ্ছা, তুমি বলেছিলে যে যারা পড়াশোনা করছে তাদেরকে তুমি কিছু
এমন কিছু বলবে তাদের হেল্প হবে আর কি। তা সেরকম কিছু কি বলতে চাও তুমি, বলো তো? বায়োলজিতে ভালো নম্বর পাওয়ার একটা স্কোপ হচ্ছে ডায়াগ্রাম। আচ্ছা, ডায়াগ্রাম যদি যে কোনো ডাইজেস্টিভ সিস্টেম হতে পারে, হার্ট হতে পারে, যে পার্টটাই পড়ছে সেটার যদি ডায়াগ্রামটা আগে ভালো করে মানে এই জিনিসটাকে স্টাডি করা হয়, লেবেলিং এভরিথিং, তাহলে আমার মনে হয় যে পড়তেও সুবিধা হবে আর মার্কসটাও অনেক বেশি উঠবে। এবং এখন এই যে নিউ একটা সিলেবাস ফরম্যাট চেঞ্জও হচ্ছে, তাতে ডায়াগ্রামের ওপরই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে। থিওরিটিক্যাল পড়াটাকে ওরা কনসেপ্ট এরকম কি কিছু আছে যে আমরা মানে খুব ইজিলি মনে রাখতে পারবে, বা মানে কোনো ট্রিক্স এরকম কিছু কি? ট্রিক্স বলতে চাই এটাই তো বললাম, ছবি ধরে যদি পড়াশোনা করে, বায়োলজিটাকে একদমই মানে মুখস্থ পড়ার থেকে ছবিগুলোর উপরে যদি বেশি ফোকাস করা যায়, যেটা যে বই পড়ুক, আইসিএসসি তার টেক্সট বুক পড়ছে কনসাইজ বা এনসিইআরটি বেস, যেটাই মিডিয়াম থেকেই পড়ুক, সেই বইয়ের অধিকাংশই মানে ছবি দিয়েই এখন চ্যাপ্টার্স গুলোকে এক্সপ্লেন করা হয়েছে বইগুলোতেও। তো সেই ছবিগুলোকে পড়া, এবং আরেকটা করতে পারে সেটা হচ্ছে যে বিভিন্ন যে সিস্টেম গুলো, নার্ভাস থেকে সার্কুলেশন এভরিথিং, এগুলো এরকম চার্ট পাওয়া যায় আপনার বিভিন্ন কলেজ স্ট্রিটে হোক, যে কোনো বইয়ের জায়গাতে বললেও সেই চার্ট গুলো যদি নিয়ে আসে এবং সেগুলোর থেকে অর্গানস গুলোকে যদি দেখে দেখে পড়া যায়, বা ক্লাসিফিকেশনের যেরকম চার্ট হয় সেইটাকে, বা মডেলসও পাওয়া যায় এখন, একদম 3D মডেল হার্ট লিভার পাওয়া যায় একদম কিনতে। সেগুলো যেমন ভূগোল পড়তে গেলে আপনার গ্লোব স্টাডি করতে হয়, একদম সেই রকম যদি কিছু মডেল টিচাররা নিয়ে আসেন বা অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে দেন, মানে সেটাকে স্টাডি করলে অনেকটা তারা হেল্পফুল হবে। আচ্ছা, আর একটা, আমরা তো এখানে রান্না করছি, তা মানুষের যে সিস্টেম গুলো কাজ করে তার মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম তো একটা ভীষণ বড় একটা সিস্টেম, যে সিস্টেমটার উপর বেস করেই বাকি সমস্ত কিছু, মানে বেঁচেই আছি খেয়ে দেয় আর কি। এই জিনিসটা না হলে তো আমাদের কোনো কাজই হবে না শারীরিক ভাবে। হিউম্যান বায়োলজির ক্ষেত্রে এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। তা এই আমরা যখন এটা নিয়েই কাজ করছি, এটা নিয়ে একটুখানি আমরা আলোচনা করি না, যে আমাদের এই যে রান্না বান্না করি আর কি, আগেই আমরা আলোচনা করলাম 3টে ভাগ রয়েছে, কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন। তা এইটা কিভাবে একটা ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে সেটা যদি তুমি একটু বলো। আমরা কাজ করতে করতে সেটাও জেনে নিলাম, আমাদেরও জানা হলো। কার্বোহাইড্রেট ডাইজেশনটা একদম আপনার মুখবিবর, যেটা মাউথ ক্যাভিটি, সেখান থেকে শুরু হয়ে যায়, লালার রস থেকে। একদমই স্যালাইভাতে সালাইভারি অ্যামাইলেজ থাকে, যেটাকে আমরা টায়ালিন বলি। অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, যেটা কার্বোহাইড্রেটকে ভাঙে, শ্বেতসারকে বা শর্করাকে ভাঙতে থাকে সরল শর্করায়, মানে ফ্রম পলিস্যাকারাইড টু মোনোস্যাকারাইড। তো সেটা একদম ইনিশিয়াল ফেজ থেকে তার প্রসেস অফ ডাইজেশন স্টার্ট হয়ে যায়। পরে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ওটাকে কমপ্লিটলি ডাইজেস্ট করাচ্ছে, পরে সেটা আর ক্ষুদ্রান্তে যাওয়ার পর। আর প্রোটিনটা আপনার স্টমাক থেকে শুরু হয়, স্মল ইন্টেস্টাইন যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত ডিওডিনাম, এবং আপনার প্রোটিনটা স্টমাক থেকে শুরু হয় ডাইজেশন, একটু পরে স্টমাকে যাবে, তারপর গ্যাস্ট্রিক জুসটা সিক্রেট হবে। গ্যাস্ট্রিক জুস যেটা স্টমাকের ডাইজেস্টিভ জুস, ওখানেই আপনার পেপসি যে এনজাইমটা, ওটা প্রোটিওলাইটিক মানে প্রোটিন বিশ্লেষক, যেটা আপনার প্রোটিনকে স্প্লিট করতে শুরু করবে, এবং সেটা আস্তে আস্তে পরে আরো প্যানক্রিয়াটিক জুস থেকে আরো কিছু এনজাইম ট্রিপসিন, ইরিপসিন এসে প্রোটিনটাকে একদম অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেবে, মানে প্রোটিন ডাইজেশন কমপ্লিট। আর ফ্যাটের ডাইজেশন ইজ কমপ্লিকেটেড, মানে ওটা কোথা থেকে শুরু হয়? শুরু অ্যাকচুয়ালি হয় ডিওডিনামে, মানে বাইল, যেটাকে আমরা পিত্ত বলি, সেটাকে অ্যাকচুয়ালি লিভার প্রোডিউস করে, এবং যেটা সেই বাইল ফ্যাটটাকে ইমালসিফিকেশন বলি আমরা, ওটাকে কিছুটাকে ভাঙে, পুরোপুরি ভাঙতে পারে না। তারপরে প্যানক্রিয়াটিক লাইপেস বা যেগুলো ইন্টেস্টিয়াল লাইপেস, পুরোটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভাঙে। কিন্তু ফ্যাটি অ্যাসিড ব্যাপারটাও কি বলুন তো, মানে অ্যাবজর্পশনটা হয় না। ফ্যাটি অ্যাসিডের বেশিরভাগটাই, মানে আমরা যে প্রতিদিন ডায়েটে যে ফ্যাটটা ইনটেক করি, বডিতে তার 40% মতো ইউজ হয়, বাকিটা স্টোরড হয়ে যায় ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। সেইটাই হচ্ছে মানুষের পরবর্তীকালে যে প্রবলেমটা হয়। আপনার হার্ট রিলেটেড যে ডিজিজ গুলো, কার্ডিয়াক অ্যারেস্ট বলুন, অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, সেটা হ্যাঁ মানে ফ্যাট জমে যাচ্ছে শিরা, যেটা এখন লাইফস্টাইল প্রবলেম। ফ্যাটের প্রপোর্শন হওয়া উচিত হচ্ছে টোটাল ডায়েটের 10 to 50%। হ্যাঁ, ফ্যাটটা কম রাখাই ভালো। এখন তো এয়ার ফ্রায়ারের ইউজটা অনেক বেড়েছে, তাতে কি এটা করা যাবে? একদম করা যাবে, এয়ার ফ্রায়ার করা যাবে। সেই ক্ষেত্রে এর উপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিতে, ব্যাস, তাহলেই টেস্টের কোনো টেস্ট একদম হবে। অয়েল ব্রাশ করতে হবে, তবে ওটা দুবার করতে হবে। আচ্ছা, মানে বোথ সাইড সেটাইজেশন, টাইমার দিয়ে এক সাইড করতে হবে আর সাইড করতে হবে। একদম, এটা এয়ার ফ্রায়ারও করা যেতে পারে। মাইক্রোওয়েভের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা যে পরিমাণ দিয়েছি যাতে এটা অর্ধেকটা ডোবে, এর বেশি যেন না হয়, অর্ধেকের বেশি না হয় সেইভাবে। আর আমি এখানে ডিম নিয়েছি, একটা ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো, নুন এবং আমাদের যে কাবাব মশলাটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে আমি একটু ডিমটাকে মোটামুটি গরম হয়ে যাওয়ার পর টেম্পারেচারটা একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নিয়ে আমরা একটা কাবাব নেব এবং সেটাকে আমরা ডিমের গোলায় চোবাবো।
এখানে দিয়ে দেবো। আমরা কিন্তু টেম্পারেচারটা খুব কম রেখে কাজ করছি, লো ফ্লেমে। লো ফ্লেম। আমাদের দেখো এইভাবে কিন্তু এটা আমরা ফ্রাই করে নিয়েছি, আর গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এবার আমাদের যেটা করব, আমরা এক এক করে এটা তুলে নিচ্ছি। একদম এরকম হয়েছে জিনিসটা, বোঝা গেছে? পারবে তো বাড়িতে রান্না করতে? হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়িতে এমনি কে কে আছে? আমার বাড়িতে তো আমার হাজবেন্ড, ছেলে আর আমার শাশুড়ি মা। আচ্ছা আচ্ছা। ছেলে কত বড়? এই 4 বছর হবে, মানে হয়নি। আচ্ছা, ছেলে কি এগুলো খায়? কোনো হোমমেড দেবো আর কি, সেটাই ওই জন্য শেখা। এটা তো এমনি ভালো, এটা খারাপ কিছু নেই। তুমি একটু লঙ্কা টঙ্কা না দিয়ে হ্যাঁ একটু ডাল এবং চিকেন দিয়ে এরকম করে একটু শ্যালো ফ্রাই করে দাও, এটা তো ভালো খাবার। এটা তো সেরকম ভাবে কোনো ক্ষতি করারও কিছু না 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 না, আমি শিখলাম। হ্যাঁ, আর এটা খুবই হেলদি ফুড আর কি। হ্যাঁ, ডাল আর চিকেন তো দুটোই। কাবাব রেডি হয়ে গেছে। তা কেমন হয়েছে দেখতে? খুব সুন্দর, মানে একদম দোকানের মতো, মানে একদম হ্যাঁ দোকানের স্টাইল, কিন্তু রেস্টুরেন্ট স্টাইল কাবাব হবে। কাবাবটা রেডি হয়ে গেল, আর তোমার জন্য আমি একটা রেডি করে রেখেছি, তুমি একটু টেস্ট করবে, টেস্ট করে বলবে কেমন হয়েছে, সবাই জানতে চায়। আর এই যে মিস মানে উনি এসছেন বায়োলজির, তা যারা ছোটরা আছো তাদেরকে বলছি, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো বায়োলজির ব্যাপারে। তুমি কতটা পড়াও, মানে কত অবধি পড়াও আর কি? 7 থেকে ক্লাস 12 অবধি। 7 থেকে ক্লাস 12 অবধি উনি আর নিটেরও গাইডেন্স। আচ্ছা, নিচের গাইডও করে। তা তোমাদের দরকার হলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে। তাহলে উনি এখন আমাদের খেয়ে বলবে যে কেমন হয়েছে। একটুখানি আমি একটু টেনশনেই আছি, তা কেমন হয়েছে উনি বললে। খুব ভালো হয়েছে। মানে এটা সত্যি খুব ভালো হয়েছে না তুমি? না না, ভালো হয়েছে, খুব ভালো। ক্যামেরায় বলছো? না না, ভালো হয়েছে। হ্যাঁ। আরেকটা জিনিস, যে এটা মানে গেস্টদের জন্য, মানে গেস্টদের অনেক সময় থাকে যে স্ন্যাক্স কি দেবো, হঠাৎ করে গেস্ট আসলো বা একটা ইনফরমেশন মানে বিকেলে আসছে, একদম তুমি ওই জাস্ট ডালটাকে একটু 3 ঘন্টা ভিজিয়ে নিয়ে হ্যাঁ চট জলদি এটা বানিয়ে ফেলতে হ্যাঁ, পারবে। খুবই কম সময়ের মধ্যে, আর মানে হেলদিও, হ্যাঁ, আর খুব ভালো মানে ইভিনিং স্ন্যাক্স অপশন। ভালো হয়েছে তো? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে বলার জন্য। আর আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমাদের রন্ধনে বন্ধন, এই উপস্থাপনা দেখতে ভুলবেন না। এছাড়া তো অন্য রেসিপিগুলো নিয়ে আমি আসি। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়। তোমার জন্য একটা ছোট্ট মেমেন্টো আমাদের K4 কিচেনের তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ। তোমার অমূল্য সময় তুমি ব্যয় করে আমাদের এখানে এসছো, তোমাকেও ভীষণ থ্যাঙ্কস। খুব ভালো কাটলো সময়টা। আচ্ছা, আর একটা রেসিপি শিখলাম, তার জন্য থ্যাংক ইউ। অবশ্যই ট্রাই করবে, আর কমেন্টে লিখে জানাবে তোমার কেমন হলো আর কি ট্রাই করার পর। আচ্ছা, এইটা একটা ছোট্ট গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আবার আসবো, মানে হ্যাঁ নিশ্চয়ই। এবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে একদম তুমি শিখে আসবে একটা কিছু, তখন সেটা শেয়ার করবে। তাহলে সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো বাই।